আসসালামু আলাইকুম আপু ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সুন্দর একটি সকালে আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম টুইন সিস্টার লাইফস্টাইল থেকে। এই তো এখন সকাল প্রায় 6টা 6:30 বাজে। আপনাদের ভাই আমাকে ডেকে উঠালো, তাকে রুটি বানাতে বলছে। রুটি বানাতে মানে রুটি বানিয়ে দিতে বলছে। পরে কি করব, এখন আমার রুটি বেলতে ইচ্ছা করছে না। ছোট বোন তো দেখা যায় যে রুটির দায়িত্বে থাকে, আমি রান্না বান্না করি আর ছোট বোন নাস্তা বানায়। তাই কারণে এখন আর রুটি আমার বেলতে ইচ্ছে করছে না। তো আটা গুলিয়ে চাপটির মতো বানিয়ে দিচ্ছি আপনাদের ভাইয়াকে। আর এই তো কালকে যে মাংসটা রান্না করেছিলাম সেটা দিয়ে এখন চালিয়ে নিব। আর আপনাদের ভাইয়াকে তো ডিম ভেজে দিব। ঠিক আছে, তাহলে আপু ভাইয়ারা দেখতে থাকুন কিভাবে আটাটা গুলিয়ে নিয়েছি। আর এইভাবে দিয়ে দিয়ে তারপরে আপনারা কখনো বানালে অনেক সময় দেখা যায় কি যে কড়াইতে দিলে না উঠতে চায় না। তো একটু এই যে টিস্যুর মধ্যে যদি একটু তেল নিয়ে কড়াইটা মুছে নেই তাহলে আর কোনো ঝামেলা হয় না। তেলটা ওইরকম বোঝা যায় না, হালকা একটু শুধু কড়াইটা মুছে নেওয়ার জন্যই। খুব সুন্দর রুটির মতোই হয় খেতে। এই তো আমার রুটিটা হয়ে গেছে, দেখেন কি সুন্দর হয়েছে। একদম রুটির চাইতেও খেতে ভালো লাগে এটা। সকালবেলা ঝামেলা ছাড়াই রুটি। এই তো আপু ভাইরা নাস্তার জন্য বসে গেলাম। মেয়ে খেলতেছে, হাতে একটু রুটি ছিঁড়ে দিয়েছি, দিয়ে না। আর এই তো আমরা নাস্তা নিয়ে বসছি। ঠিক আছে, তাহলে খাওয়া দাওয়ার পরে আবার দেখা হবে ইনশাল্লাহ। নাস্তা খাওয়া শেষ আপু ভাইয়েরা। এই তো এখন আমি মেয়েকে পড়াচ্ছি, মুখে মুখে পড়া নিচ্ছি। ম্যাডাম আবার পরীক্ষা নিবে, এগুলো পড়াচ্ছি। প্রশ্নগুলো বলো, কোন মাসে নদীতে হাঁটু জল থাকে? বৈশাখ মাসে নদীতে হাঁটু জল থাকে। গুড। কঠিন কাজে কিভাবে সহজ হয়ে যায়? একসাথে কাজ করলে কঠিন কাজ সহজ হয়ে যায়। যারা না কারা ধন্য? যারা মাতৃভূমিদের জন্য যারা যুদ্ধ করে জীবন দিয়েছেন তারাই ধন্য। মাশাআল্লাহ, সবগুলো পারো তুমি। এই তো মেয়েকে এখন আমি রিভিশন দেওয়াচ্ছি, ম্যাডাম এসে আবার পরীক্ষা নিবে সেই জন্য। আর এই দেখেন ছোটটা কি করছে দেখাচ্ছি। এই তো আপু ভাইয়ারা চলে আসলাম রান্নাঘরে। এই হলো রান্নাঘরের অবস্থা, আপনাদেরকে এক ঝলক সবকিছু দেখাবো কি অবস্থা থাকে। একদম পুরা পুরা এত অবস্থা খারাপ, আর কি বলবো, বলার কিছু নেই। দেখেন সব জায়গায় শুধু কাপড় আর কাপড়, এটা পরে আছে ওটা পরে আছে। প্রতিদিন প্রতিদিন আমাদের ঘরের অবস্থা দেখাই, তারপরে ওইখান থেকে কোন অবস্থানে আসে দেখেন। এই যে হলো ঘরের অবস্থা। এই যে এখন আমার বেডরুম দেখাচ্ছি। এই হলো আমার বেডরুমের অবস্থা। এই দেখেন, প্রতিদিন ঘরের হলে এই হাল থাকে, কিন্তু আমরা তো সবসময় দেখাই না। আজকে দেখাবো ঘরের কি অবস্থা থাকে। এই হলো ড্রয়িং রুমের অবস্থা। ছোট্ট বুড়ি এখানে খেলতেছে, দেখেন বুড়ির কাজ এটা সেটা ফেলে একাকার। এই আপনাদের ভাইয়া সোফায় বসেছিল, তাই সোফা এত সুন্দর হয়েছে। কি বলবো আর, দেখেন ওই যে বুড়ি খেলতেছে আর উনি এই যে টিভি দেখা নিয়ে মগ্ন। হলো আপনাদের ভাইয়ার রুমের অবস্থা। ওনার রুমের অবস্থাটা একটু ভালো আছে, আর সব রুমের অবস্থা, সব রুম কান্নাকাটি করতেছে প্রতিদিনই আসলে এই অবস্থা। এই রুমে এখন আপাতত আমার বোন ঘুমায়। আগে আমার সাথে একসাথেই আমার রুমে ঘুমাতো, এখন উনি একটু সাহসী হয়েছে, বীর সাহসিনী। এখন আর ওনার ভয় লাগে না, সেই জন্য এখন আর ঘুমায় না, আগে ভয় পেত। ঠিক আছে, তাহলে চলুন রান্নাঘরে ফিরে যাই। আজকে আমি রান্না বান্না দেখাবো না, শুধু এমনি দেখাবো কি রান্না করেছি। চলে আসলাম আপু ভাইয়েরা বারান্দায়, দুই বোন মিলে। দুই বোন নাকি দুই বোনের জন্য একটু লবণের পানি দিয়েছি, তারপরে ঘিন্না খাবে। কি বলবো এগুলো? সুন্দর করে বলো। এই তোমরা সবাই কেমন আছো বলো? তোমাদের দিনকাল কেমন যাচ্ছে প্লিজ জানাবে আমাদেরকে। প্রিয়, কেমন আছো তোমরা সবাই? প্রিয় শোনেন, আমার বোন এই যে বারান্দা আসলে এই যে চুল খোঁচাখুচি শুরু করে দিয়েছে। বারান্দা আসলেই বাঙালি বলে কথা, দেখেন বাঙালি বারান্দায় আসলেই মানে উকুন মারবে, বুঝতে পারছেন? আমরা এখন উকুন মারবো। মোবাইলটা উঠে যায় না, তাহলে এই লাইব্রেরিটা আপনাদের সবার জন্য খোলা। আমি তো ভাবছিলাম যখন ওই যে বাংলাদেশে একটু ঝামেলা হয়েছিল, আমি তো ভাবছি ওনার সাথে গিয়ে আমি তো দেখা সাক্ষাৎ করে আসি। আমি তো পুরো এই 8-9 দিন পুরো পাগল ছিলাম। কতদিন যেন ওয়াইফাই দিন বন্ধ ছিল? 8 দিন। হ্যাঁ, 8 দিনের দিন আসছে। আমি আমি আশাইছিলাম ইউটিউবের জন্য, আর আমার বোন আশা ছিল ফেসবুকের জন্য। দেখেন বড়
দেখেন আমার ছোট মেয়ে এত চুলের প্রতি দুর্বল, শুধু দেখেন চুলগুলো সহ তো এই দেখেন কি দুষ্ট, আর বড়টা কি করতেছে দেখেন। তাই আর কি ঘরে অনেক কাজ, তাই একটু মজা করছি যাতে কাজে এনার্জি পাই। আর এই তো না 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 শোনো। দেখেন এই যে মেয়ে আর এই যে মনি শুরু হয়ে গেছে, দেখেন তারা দুজনের যুদ্ধ দেখাই। এই তো এখন বোন ঘরটা গুছিয়ে ফেলবে, সাথে আমি রান্না বান্না করবো, কাজে হেল্প করবো পাশাপাশি। এই তো এই তো সবাই পারলে আমাদেরকে একটু হেল্প করতে আসে। দোয়া করছে আমার মেয়ে, শুধু লাফালাফি ছাড়া আর কিছু বুঝে না। ছোট ও মানুষ কি আর করবে বুঝছেন, জিমে তো যাইতে পারি না, এই জন্য ঘরে বসে লাফাই লাফাই। এই আর কি দেখেন ছোট দুষ্টটা কি করতেছে। আমি কি আজকে কপালটা ছোট ছোট লাগতেছে, তারপর কপালে যেন কি উঠছে দেখছেন না তো। আমার কপালে যে কত কিছু হবে আল্লাহই ভালো জানে, মানে প্রতিদিন একটা না একটা কপালে কিছু থাকবে। হ্যাঁ সেটাই। আর ওই যে তুমি কি আরেকটা- খাচ্ছ এই যে- একদম এত করছো কেন তুমি? কথা না হবে তো হবে টুইন সিস্টারদের আমি লবণ পানি খাওয়াবো, তারপর ঘৃণায় মরে যাবে। এই তো মেয়ের জন্য আনারটা ছিঁড়ে নিচ্ছি, কেটে নিচ্ছি। তো আমাদের নায়িকা চলে আসছে, ওই যে দেখেন আমাদের নায়িকা এই যে আসছে। তো আর হ্যাঁ, আর যাদের যাদের আনার খেতে ইচ্ছা করবে আমাকে বলবেন, আমি তাদের বাসায় গিয়ে আনার দিয়ে আসবো। ওকে, আপনাদের জন্য এতটুকু আমি করতে পারি তাই না, এতটুকু না করলে তো হবে না। যাদের আনার খেতে পছন্দ হয় আমাকে বলবেন, ঠিক আছে? আমার শরীরও মেখে গেছে রস। যারা 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 আনার খেতে পছন্দ করে কমেন্ট ডাউন পেলাও। আমি একটু আসলে ঢেলা দিয়ে দাঁড়িয়েছি, তো সবাই আমাকে বলে আপনি শুধু বসে থাকেন কিসের জন্য। তা আমার অভ্যাস, আমার বসে থাকতে ভালো আপুকে লাগে। একদিন একজন কমেন্ট করছে পেজে যে আপু আপনি কি সবসময় বসে বসে থাকেন? আমি বলছি হ্যাঁ, আমার আপুর মাজা নাই, এই জন্য বসে 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 থাকে। আমার কোমরের থেকে অর্ধেক নেই, এই জন্য আমি বসে থাকি। হ্যাঁ, আরে তো ঠিক আছে, এখন আমি রান্না বান্না করতে যাবো, বোন কাজ করবে, হ্যাঁ। তাহলে সবকিছু গুছিয়ে তারপর আপনাদের মাঝে আবার share করছি। আসছি, আর টাটা। তারপরে ওয়াশিং এ কম্বল দিব, কম্বল ধুতে দিতে হবে। ওই যে গান হচ্ছে না না আপনারা একটা ফার্সি গান শুনবেন? কালকে আপনার কি অবস্থা হয়েছিল বাসায় যাওয়ার পরে? বাসায় গিয়ে আমি আপনার গেছি, হ্যাঁ বাসায় গিয়ে আমার একটা স্যালাড গেছে দিয়ে গেছি। স্যালাইন খেয়েছিলেন? প্রেশার মাপছিলেন? আছে মাপার পরে কি লো? প্রেশার লো? ওই বুড়ি হয়েছে বলে কাজ করেছি এখন না, কালকে যেটা আজকে কেমন লাগতেছে? সালাদ কম কি হ্যাঁ হালকা হালকা ভালো লাগতেছে এখন কালকে যেটা আজকে? আচ্ছা তো একটু কম চলো দিন আবার পান খাইলে ভালো লাগে, শুনছেন আপু ভাইরা ওনার পান খেলে নাকি ভালো লাগে। কালকে আমাদের বাসায় এসে যখন উনি কাজ করতেছিল ঠিক ওই অবস্থায়, মানে বাথরুমে যে ইচ্ছা মতো বমি করতেছে। পরে জিজ্ঞেস করলাম কি সমস্যা, বলতেছে প্রেশার লো আমার। আমি গিয়েছিলাম ডাক্তারের কাছে, ডাক্তার বললো আমার প্রেশার লো। আমি তো আর জানি না প্রেশার লো থাকলে আসলে প্রেশার হাই হলেও তেমন কি খেতে হয় সেটাও জানি না। আমি আসলে সেভাবে জানি না যে প্রেশার লো থাকলে কি খেতে হয় বা হাই থাকলে কি খেতে হয়। আল্লাহর মধ্যে আমি সুস্থ আছি, সেই জন্য নিজের জন্য আসলে কিছু জানি না যে কখন কোনটা খেতে হয়। আমি ওনাকে জিজ্ঞেস করেছি আপনার এরকম সমস্যা হচ্ছে কেন? আপা বললো যে আপা আমার তো লো প্রেশার, সেই জন্য আমার এই অবস্থা। আমি বললাম এখন কি খেতে হবে? আমার হাজবেন্ড আবার বলছে তাড়াতাড়ি ডিম সিদ্ধ করে দাও, উনি খেয়ে নেই। পরে একটা হাঁসের ডিম সিদ্ধ করে দিলাম, উনি খেয়ে একটু রেস্ট নিল। পরে আমি বললাম বাসায় চলে যান, তারপরে চলে গিয়েছে। সেই জন্য আজকে আমি জিজ্ঞেস করলাম আপনি কেমন আছেন, কি অবস্থা। আমি ভাবছি যে অবস্থা কালকে ছিল আজকে আসতে পারবে না উনি, তো সেই জন্য মনে মনে ভেবে রেখেছিলাম যে কাজগুলো আজকে আমারই করা লাগবে, সেহেতু তাহলে তাড়াতাড়ি করে ফেলি। তো দেখলাম চলে আসলো, এখন নাকি আগের চাইতে অনেকটা বেটার ফিল করতেছে। তো কি বলবো যে আসলে আমরা মানুষের কষ্ট বোঝা কিন্তু আমাদের উচিত। আসলে এটা হলো বিবেক। পৃথিবীর ভিতরে সবচাইতে বড় আদালত হচ্ছে মানুষের বিবেক। মানুষের বিবেক, মনুষ্যত্ব এগুলো যদি ঠিক থাকে তাহলে আমরা মানুষের কষ্ট বুঝবো, আর না হলে বুঝবো না। মানুষের কষ্ট বোঝাই আমাদের কিন্তু দায়িত্ব, কর্তব্য। তার জায়গাটায় একটা কাজের মানুষ, তার যদি কোনো ব্যাপারে কষ্ট হয় তাহলে বুঝতে হবে এই জায়গাটায় তো আমিও থাকতে পারতাম, আল্লাহ তো আমাকেও রাখতে পারতো। আল্লাহ আমাকে এত ভালো রাখছে, তার মধ্যে যখন আমি অসুস্থ থাকি তখন আমি বুঝি যে আমার কেমন লাগে। তাহলে এই মানুষটারও তো সেরকমই লাগছে, আমারও তো শরীরে যেমন কষ্ট হয়, তাহলে তো তারও তো এমনই কষ্ট হয়, তাই না? এগুলো তো বোঝা তো আমাদের জন্যই উচিত। তো এখন দেখা যায় টিভিতে অনেক দেখি কাজের মেয়েদের উপর অনেক অত্যাচার হয়, নির্যাতন হয়, এগুলো দেখলে আমার এত খারাপ লাগে। কিছুদিন আগে একটা মেয়েকে দেখলাম যে বাচ্চা মেয়েটাকে মেরে খুরচুন পোড়া দিয়ে তারপরে শরীরে জায়গায় জায়গায় ক্ষত বিক্ষত করেছে, তারপরে আবার দেখলাম দাঁত ফেলে দিয়েছে। মানে বাচ্চাটার অবস্থা অনেক খারাপ। মানে এগুলো দেখলে এত খারাপ লাগে যে এরাও মানুষ আর আমরাও মানুষ, এদের মধ্যে কত পার্থক্য। আল্লাহ এমন পশু বানায় নেই, তাই আল্লাহকে অনেক অসংখ্য মানে আল্লাহকে কি বলে যে মানে
বলবো আল্লাহর প্রশংসা, সেটাই ভাষা খুঁজে পাচ্ছি না। তো এরকম এখনও নরপিচাস হয়নি, ওই ধরনের মন মানসিকতাও নেই। আসলে আল্লাহ তো ধৈর্যশীল, আল্লাহ তো পারে না এমন কোনো কিছু নেই। আমরা সাথে সাথে সব কিছু করতে পারে, কিন্তু আল্লাহ করে না। আল্লাহ মানুষকে সুযোগ দেয়, আল্লাহ মানুষকে ভালোবাসে। সেই জন্য মানুষের কষ্ট মানুষের বোঝা উচিত। সে কাজের মানুষ, সে গরিব দেখে যে তার কষ্ট বুঝবো না এমন তো কোনো কথা নেই। সেও মানুষ, তার জায়গাটা আল্লাহ আমাকেও রাখতে পারত, কিন্তু রাখেনি। তো কালকে অনেক খারাপ লেগেছে, উনি ওয়াশরুমে যেয়ে কয়েকবার বমি করেছে, খুবই খারাপ লেগেছে। তো অন্য কোনো মানুষ হলে তো সেটা দেখার বিষয় না, দেখার বিষয় হলো আমার কাজ, এটা কোনো কথা না। সে মানুষ, তার শরীরে কষ্ট হচ্ছে আর আমি তাকে কাজ করে নিলাম। এই জন্য আল্লাহ আমাকে অবশ্যই ধরবে, আমাকে ছেড়ে দেবে না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, সেই জিনিসটা আমাদের বুঝতে হবে। এখন এটা আমি একটু ঢেকে দিব। লাউটাকে এখন নেড়ে দিব আবার। তো একটা মানুষ যদি কষ্টে থাকে, তাহলে সেই মানুষটাকে আমরা সবাই মিলে যদি একটু একটু করে হেল্প করি, তাহলে কিন্তু সেই মানুষটার আর কষ্ট থাকে না। দেখো তো, পরের কথা কি বলবো, আপন মানুষের বিবেকই তো উঠে গেছে, আর পর তো পরই। যদি বাবা মারই সন্তানের প্রতি কোনো মায়া, মমতা, মনুষ্যত্ব, মানবিকতা কোনো কিছুই যদি না থাকে, মানবতা না থাকে, তাহলে কিভাবে হবে বলেন? পৃথিবীতে মানুষের মধ্যে এখন মানবতাটা উঠে গেছে, কারোর মধ্যে বিবেক নাই, কোনো মানবতা নাই, মনুষ্যত্ব নাই। মানুষের কষ্ট বুঝে না, শুধু নিজেরটাই বুঝে, নিজের স্বার্থটাই বুঝে। সেই জন্যই একটা সময় মানুষ অনেক কষ্টে থাকে। আর তখনই যখন মানুষের বিবেক, বুদ্ধি, জ্ঞান এবং মনুষ্যত্ব সব উঠে যায়, তখন দেখবেন মানুষ একা হয়ে যায়। তখন আপন মানুষ আর তার কাছে থাকে না, এবং সমাজের কাছেও সে একটা ঘৃণার পাত্র হয়ে যায়। তো আমরা যদি সবাই নিজের বিবেকটা ঠিক রাখি, মনুষ্যত্ব ঠিক রাখি, তাহলে অবশ্যই আমরা মানুষের কাছেও ভালো থাকবো, আল্লাহর কাছেও ভালো থাকবো। কত কথাই বললাম আপু ভাইয়েরা, যদি আমার কথার মধ্যে কোনো ভুল থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ অনেক কিছু বুঝি না, না বুঝে অনেক কথা বলি। তো ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আপনার জ্ঞান বুদ্ধিতে আপনি একরকম দেখেন মানুষকে, আমার জ্ঞান বুদ্ধিতে আমি দেখি আরেক রকম। তো সেটাই, আমি যেটা করছি আমার জন্য উঠিয়ে রাখছি আল্লাহর তরফ থেকে, আপনি যেটা করছেন আপনার তরফ থেকে উঠিয়ে রাখছেন। সেটাই, কত বক বক করলাম আপনাদের সাথে। লাউয়ের গায়ে থেকে একটু পানি উঠেছে, লাউটা আর একটু সেদ্ধ হলে মাছগুলো দিয়ে দিব। কালকে ডিম খাওয়ার পরে ভালো লাগছিল? কালকে একটু ভালো ছিল, করে বাসায় গিয়ে আজকে ভালো লাগছে না, কালকে যে নাকি শুয়েছিল অনেকক্ষণ উনি, এখন আজকে বলতেছে আপা ঘর মুছবো না, আমি চলে যাই। বললাম যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। রান্নাঘরটা তো অনেক ময়লা হয়ে থাকে, সেজন্য রান্নাঘরটা আমি পরিষ্কার করে দিচ্ছি। বলতেছে আজকে রান্নাঘরটা মুছেই চলে যাবো। বললাম আচ্ছা সমস্যা নেই। সমস্যা থাকলে অবশ্যই সমস্যা বুঝতে হবে, সবার জন্যই। মানুষ মাত্রই মানুষের কষ্ট থাকে, সেটা আমি কি আরেকজনে কি। এটা কয়েকদিন পর পরই চুলাটা কালো হয়ে যায়। আসলে দামি চুলা এনেছিলাম, কিন্তু গ্যাসটা না, আসলে এটা তো সরকারি গ্যাস, গ্যাসটা আসে না রাত, মানে দেখা যায় দুপুরের পরে গ্যাসটা আসে। আর দামি চুলা কিনেছিলাম, সেটা লাস্টে দিয়ে আমার ফেরতই দেওয়া লাগছে অবশেষে। তারপর কি করবো, একটা কম দামি চুলা এনেছি, এখন এই চুলাতে গ্যাস আসে আর দামি চুলায় গ্যাস আসে না। কি করবো, কপাল খারাপ। যদি সিলিন্ডার আনি আবার সেটাতে হবে, কিন্তু সম্ভব না, একটা রান্নাঘরে সিলিন্ডার আবার এই গ্যাস, তাহলে তো রান্নাঘরে আর জায়গাই থাকবে না। সেই জন্য ওইটা ফেরত দিয়েছি। আর এই যে এই চুলাটার দাম নিয়েছিল কত, 1200 টাকা। এখন একটু রান্না করা যায় এই চুলায়, কিন্তু খুব তাড়াতাড়ি কালো হয়ে যায়। অনেক তাড়াতাড়ি কালো হয়ে যায়। মেয়ের জন্য গরম পানি দিয়েছি গোসলের জন্য। ধনিয়া পাতাটা দিয়ে দিলাম, এখন একটু নেড়ে নেব। রুই মাছের মাথা দিয়ে লাউ রান্না করেছি। এভাবে মাথা ভেঙে রান্না করলে অনেক ভালো লাগে। আর কিছু রান্না করবো না, কারণ কালকের মুরগির মাংসের ঝোলটা আছে এখনো, সেই জন্য কিছু আর রান্না করবো না। ঝামেলা নেই, আপনাদের ভাইয়া নেই, কিন্তু আজকে এখানেই রান্না শেষ, সমাপ্ত। তো রান্নাঘরটা দেখাচ্ছি এখন। এই তো নামিয়ে ফেলেছি, লাউ দিয়ে রুই মাছের মাথা দিয়ে রান্না করেছি, নামিয়ে ফেলেছি। অসাধারণ হয়েছে। এই তো আপু ভাইরা, আমার রান্নাঘর পরিষ্কার হয়ে গেল। রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, এই আর কি। থালা বাসনগুলো ধুয়ে নিলাম। এই তো
ঘরটা গুছিয়ে নিয়েছি। এই তো ড্রয়িং রুমটা পরিষ্কার করে নিয়েছি। তারাগুলোর মধ্যে বোন পরিষ্কার করেছে, আমি বেডরুমটা গুছিয়েছিল, পরে আমি আবার একটু টাচ দিয়েছি। আসলে একজনের কাজ আরেকজনের মন মতো হয় না। আমার কাজ আসলে আমারই ভালো লাগে, কেউ করলে আমার আবার পছন্দ হয় না। এই তো আজকের মতো এখানেই ব্লগটি শেষ করলাম। দূরে এবং কাছে থেকে যে আপু ভাইয়ারাই আমাকে দেখছেন না কেন, আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে আপু ভাইয়ারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ আমিও সবার পাশে থাকতে চাই। তো আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।